460টা থানা যে অ্যাটাক হয়েছে, ওনারা সেটা বিচার করলেন না কেন? পুলিশের মনোবল তাহলে উচ্চ হইতো না? ওনারাও করেন না, এটা ওনাদের সরকারের সময় হয় নাই, হাসিনা সরকারের সময় হয় নাই। তুষার, আপনার মূল্যায়ন কি অন্তর্বর্তী সরকারের? শফিক সাহেব গত সরকারের মুখপাত্র ছিলেন। আপনি যদি তাকে প্রশ্নটা করেন, আমি বলবো যে সেটাই সবচেয়ে বড় এরর আজকের অনুষ্ঠানে। উনি ওই সময় যে দায়িত্ব পালন করেছেন, উনি নিজের ভুল ত্রুটি নিজে স্বীকার করবেন এই অনুষ্ঠানে? কোনোদিনই করবেন না। ভুল থাকলে না, উনি সবচেয়ে অদ্ভুত জায়গাটা যেটা বলেছেন যে উনি কোনো ভুলই দেখতে পান না অন্তর্বর্তী সরকারে। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে নির্ভুল আর কেউ থাকতে পারলে উনি একটু আগে ডক্টর ইউনূসকে সেটা বানিয়ে দিয়েছেন যে উনি কোনো 550 দিন কোনো অলমোস্ট বলেন নাই, কিন্তু এখন অলমোস্ট বলছেন। আপনি রিমাইন্ড করে দেখতে পারেন। হ্যাঁ, তো যে কোনো রিসার্চার যদি রিসার্চ করে তাহলে 1% থেকে 5% মার্জিন অফ এরর থাকে, মানে ভুল থাকে, ভুল ডেটা আসে, ভুল তথ্য আসে, নিজে ভুল করে, অঙ্কের ভুল হয়, রিসার্চের কোশ্চেনের মধ্যে অনেক সময় ভুল থাকে, মানে একটা এরর থাকে। হ্যাঁ, কিন্তু একেবারে এররলেস। এই যে উনি এটা বলেছেন না, এই দাবিটাই হচ্ছে আমি মনে করি যে ওনাদের প্রথম এরর। একটা অরাজনৈতিক সরকার কোনো ভুল করে নাই, আর রাজনৈতিক সরকার সব ভুল করেছে, এটা হচ্ছে ওনাদের প্রথম প্রোপাগান্ডা। তারপর উনি যেটা বলেছেন যে 460টা থানায় অ্যাটাক হয়েছে, 460টা থানায় অ্যাটাক হয়েছে সেজন্য ওরা পুলিশকে ব্যবহার করতে পারেনি। 460টা থানায় অ্যাটাক করলো কে? কারা করেছিল? তো তার মানে কি এই পুরা জুলাই আন্দোলন দায়ী এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য? কেউ যদি এই প্রশ্নটা করতে পারে, কিন্তু কারণ উনি বলেছেন 460টা থানায় অ্যাটাক হয়েছিল, পুলিশ পাঠালে পুলিশ ঠিক মতো কাজ করতে পারতো না। ওনারা পুলিশের মনোবল উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কি করেছিলেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে 1 মাসের মধ্যে সরিয়ে আরেকজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছিলেন, যিনি প্রশ্ন করলে উত্তর দিতেন আজকে আলুর দাম এত, পটলের দাম এত, এটার দাম এত। উনি নিজে এখন একটা পত্রিকা চালান, আগেও তিনি বৃহৎ সাংবাদিকতা করেছেন। উনি অত্যন্ত আমি বলবো যে অভিজ্ঞ সাংবাদিক। সাংবাদিকরা প্রেস কনফারেন্সে কৃষি মন্ত্রণালয়ে গেলে ওই ব্যক্তি যদি একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, তাকে স্বরাষ্ট্র নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, এইটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে আছে। কিন্তু জাহাঙ্গীর সাহেব উত্তর দিতেন আমি এখন কৃষি মন্ত্রণালয়ে আছি, আমি এখন স্বরাষ্ট্র নিয়ে কোনো উত্তর দিব না। আর উনি রাত 3টার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে উনি সাংবাদিকদেরকে ডেকে প্রেস কনফারেন্স করতেন। আপনার কি মনে হয় যে এটা ভুল না? নাজমুল হাসান কলিমুল্লাহ রাতে 3টার সময় রিটায়ারমেন্টের আগের দিন ক্লাস নিয়েছিল, সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে 3টার সময় কি বলে প্রেস কনফারেন্স ডাকে, এটা কোনো ভুল না। স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁড়িয়ে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো জব করেছে, উনি দারুণ মবের অ্যাটাক হয়েছে, ওইটা ছিল প্রেসার গ্রুপ। উনি অত্যন্ত আইন শৃঙ্খলা খুব ভালো রক্ষা করেছেন। এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে কি শুধু সরকার এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে? রাস্তার উপরে মবের হাতে লোক নিহত হওয়া এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং না? ওইটাকে নাম দেওয়া হয়েছিল মব জাস্টিস। হাউ কাম মব ক্যান ডু জাস্টিস? একমাত্র আমেরিকাতে যখন ওই যে ওয়াইল্ড ওয়েস্টের সময় ছিল, তখন 3 জন লোক একসাথে হয়ে যদি ঠিক করতো যে আপনি ঘোড়া চুরি করেছেন, 3 জন লোক আপনাকে ফাঁসি দিতে পারতো। সেই আইন বাংলাদেশে চালু হয়ে গিয়েছিল যে 3টা লোক যদি আপনাকে মনে করে আপনি দোষর, রাস্তার উপর আপনাকে পিটাতে পারে, দাড়ি ধরে টানতে পারে, চুল ধরে পিটাতে পারে, বয়স্ক লোককে গলায় জুতার মালা ঝুলাই দিতে পারে, এগুলা এটা এক্সাজারেশন। এইবার আসেন, এটা যদি এক্সাজারেশন হয়, উনি বলেছেন 2200 আন্দোলন হয়েছে, 550 দিনের একটু বেশি দিন ক্ষমতায় ছিলেন, 2200 আন্দোলন হলে প্রত্যেকদিন 4টা আন্দোলন করতে হয়। এটা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো। আজকে 2 জন 4 করেছে, 1 জন 5 করেছে, 2 জন 6 করেছে, আর 4 জন শূন্য মেরেছে। ওদেরকে যদি জিজ্ঞেস করেন কে ভালো খেলেছে, ওরা বলল আমরা সবাই সমান খেলেছি, আমরা সবাই একই রকম খেলেছি, আমরা সমতা বিধান করেছি, আমরা শান্তি এনেছি, এবং আমাদের মধ্যে এমন সমতা এমন চমৎকার একটা পরিবেশ এনেছি যে আমরা কেউ কারো চেয়ে বড় না, আমরা বৈষম্য দূর করেছি। কিন্তু আসলে কিন্তু 2 জন 6, 1 জন 5, 2 জন 4, 2 জন 2, 4 জন 0। এখন ওনাদের উপদেষ্টাদের হিসাব করতে গেলে দেখবেন যে এরকম শূন্য ফলাফল করা প্রচুর উপদেষ্টা আছেন। আমরা একটার পর একটা বলতে পারি, সেটা না বলি। কিন্তু যে 2200 আন্দোলনে এটা এক্সাজারেশন। 2200 আন্দোলন হলে আমি মনে করি যে 2200 আন্দোলন কে করেছে তাদের প্রত্যেকের নাম সহ একটা এরকম বই বের করা উচিত, যে এই 2200টা আন্দোলন হয়েছে প্রতিদিন দিনে। পুলিশের হিসাব আন্দোলন তো হয়েছে, কোন পুলিশের হিসাব করেছে? যে পুলিশ কাজ করতে পারে নাই বলে উনি বলেছেন পুলিশের হিসাব। উনি একটু আগে বলেছেন যে পুলিশ কাজ করতে পারে নাই। না, আমি বলেছি পুলিশের কনফিডেন্স লো ছিল, 460টা পুলিশের কনফিডেন্স লো ছিল, এবং এই 460টা থানা তো আমাদের সময় হয়। এবার আসেন, এটা কখন হয়েছে? আন্দোলনের মধ্যে হয়েছে? তাহলে না, এটা 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে হয়েছে। 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে দেশে আওয়ামী লীগ সরকার ছিল না, যেই যে আমরা তো ছিলাম না ওই সময়, আসলে কেউ ছিল না সরকারে। এবার আসেন, হ্যাঁ কেউ ছিল না, খুব ভালো কথা। এইবার আসেন, এই যে 460টা আন্দোলনে 460টা অ্যাটাক হওয়ার কারণে মনোবল নিম্ন পুলিশ, সেই পুলিশের 2200 হিসাবটাকে ওনারা আবার নিচ্ছেন যে মনোবলহীন একটা পুলিশ হিসাব করেছে 2200 আন্দোলন হয়েছে। কোথায় 2200 আন্দোলনের হিসাব? এটা দেন আপনি। 2200 আন্দোলন হয় নাই, বরং যেটা হয়েছে 4-5টা আন্দোলনকে 2200
হিসাবে প্রচার করে দিয়ে বলা হয়েছে আমাদের বিরুদ্ধে 2200 আন্দোলন হইলে আমরা ঢাকা শহরে দেখতাম না, আমরা ঢাকা শহরে আপনারা থাকি শুধু না। ঢাকা শহর ধরছেন কেন? ও ঢাকার বাইরেও হয়েছে, সব আচ্ছা। জায়গায় হয়েছে। হ্যাঁ, মানে 2200 আন্দোলন হলো, 50টা আন্দোলন তো ঢাকায় হওয়ার কথা ছিল, 50টা হয়েছে কি ঢাকায়। ওই সময় প্রায় প্রায় আন্দোলন হতো। শোনেন, ঢাকা শহর এক একটা অধিকাংশ 7-8টা জায়গায় এই একদিন দেখেন, উনি 7-8টা এখন কথা জায়গায় বলতে দিবে হয়েছে। না কিন্তু আমাকে। শোনেন, আচ্ছা, আপনি- 2200 আন্দোলন যে বলেছেন না, ঢাকা শহরে কি কি আন্দোলন হয়েছে, কিছুদিন পর পর এনসিপি আমি তুমি তুমি আমি হিসাবে গিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করতো। তারপর প্রধান উপদেষ্টার বাড়িতে ঢুকে পড়ে একটু পরে বেরো এসে বলতো প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছে। ওনারা আন্দোলন করে আর উপরে দিয়ে ঠান্ডা পানি ছিটায়। আমরা জীবনে এরকম আন্দোলন অনেক আনসারের একটা আন্দোলন তো আমাদের হয়েছিল। আনসারকে আনসার লীগ বলা হয়েছিল, এটা নিয়ে অনেক মারামারি গন্ডগোল হয়েছিল। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি নিজে মনে করে বলতে পারেন ঢাকা শহরে 50টা আন্দোলন দেখেছেন? বাংলাদেশে যদি কোনো আন্দোলন হয়, ঢাকার বাইরে 2150টা আন্দোলন হয়েছে, আর ঢাকায় 50টা, ঢাকায় 50টা আন্দোলন হয়েছে, আপনি বলতে পারবেন? আপনি তো সাংবাদিক, হিসাব দেন। পুলিশকে জিজ্ঞেস করেন না, পুলিশ কোন পুলিশ? আবার দেখেন, যে পুলিশের মনোবল নাই, ওরা থানায় বসে বসে পুলিশের ওদের তো মনোবল নাই, পুলিশের অনেক ওরা 2200 আন্দোলনের হিসাব করছে। ওরা তার মানে কাজ করতে চায় নাই বলে 2200 আন্দোলনের হিসাব দিয়েছে। আর 2200 আন্দোলন হলে সেই 2200 আন্দোলন নিশ্চয়ই পুলিশই ঠেকিয়েছে, তাহলে আমার পুলিশ কাজ করতে পারলো না কখন? এবার আসেন পুলিশের হিসাব দেই। পুলিশকে আমি নিজে দেখেছি নিউ মার্কেট থানায় কফি খাওয়ানোর জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নিজের পয়সা দিয়ে কফি কিনে খাওয়াচ্ছিল। আপনি পুলিশকে বলবেন কফি কিনে খাওয়াতে, পুলিশের পোশাক বদল করে সিকিউরিটি গার্ডের পোশাক দিয়ে দিবেন, আর তাদের মনোবল উচ্চ হয়ে যাবে? আর সেটা ভুল না। আমি একটু রায়হানের কাছে আসছি। সালাউদ্দিন রায়হান, এই যে আজকে জুলাই জাদুঘর নিয়ে নাহিদ ইসলাম একটা আরেকটা অভিযোগ প্রশ্ন খেলে আমি আপনাকে করে ওনার কাছে যাই। 460টা থানায় অ্যাটাক হয়েছে, উনি বলেছেন ওনাদের সরকারের সময় হয় নাই, তাহলে এই 460টা থানার অ্যাটাককে ওনারা ইন্ডেমনিটি দিলেন কেন? পুলিশ হত্যার বিচার করলেন না কেন? এটা তো ওনাদের সরকারের সময় হয় নাই, হাসিনা সরকারের সময় হয় নাই, তাহলে কে বা কারা তো এটা করেছে? এই 460টা থানা যে অ্যাটাক হয়েছে, ওনারা সেটা বিচার করলেন না কেন? পুলিশের মনোবল তাহলে উচ্চ হইতো না? ওনারাও করেন না, এটা ওনাদের সরকারের সময় হয় নাই, হাসিনা সরকারের সময় হয় নাই, তাহলে বিচার করলো না কেন? ওনারা বিচার করতে আসছিল। শফিক সাহেব আমার আত্মীয় হয়। তো মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে যে একসময় উনি বিতর্ক করতেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আমি তখন আপনি ডিবেট DBT ফেডারেশনের ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ডিবেট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। হ্যাঁ, তো ভালো লাগে, কিন্তু মুশকিলটা হচ্ছে তর্কের একটা জায়গা থাকতে হবে। 3 দিন বাকি ছিল সরকারের, 3 দিনের মধ্যে বাংলাদেশের সব লোক বেকার হয়ে যেত এই চুক্তিটা না করলে। 3 দিন পরে তারেক রহমান এই চুক্তিটা স্বাক্ষর করলে ওনাদের বিরাট অসুবিধা হইতো। সেজন্য এপ্রিল মাসে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করে কাউকে কিছু না জানিয়ে, এটার মধ্যে গোপনীয়তা শর্ত রেখে ওনারা মাত্র 3 দিন আগে ওনারা এটা সাইন করেছেন। মানে ওই 3 দিনের মধ্যে ট্যাক্স বসে যাইতো এবং বাংলাদেশের সব লোক বেকার হয়ে যেত। মজার ব্যাপার হচ্ছে 3 দিনের মধ্যে একদিন ছিল সরকারি ছুটি, কারণ ইলেকশনের আগে ছুটি দিয়েছে। না, আসেন শেষ করি। ট্রেড এক্সপার্ট দিয়ে এটা করাতে হবে। আমি একটু জানতে চাই, এই চুক্তিটা করার সময় কতজন ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট অন্তর্বর্তী সরকারের হয়ে আমাদের হয়ে নেগোশিয়েট করেছিল? কতজন? না, আমাদের এখানে বলেন না। বশির ছিলেন, শেখ বশির, নসরুদ্দিন ছিলেন। আকিজ সাহেব, বশির সাহেব। He is বাংলাদেশের one of উনি- the উনি- largest exporter. ব্যবসায়ী এক্সপোর্টার, ট্রেড এক্সপার্ট না। উনি একটু আগে বলেছেন, তারপরে আমি বলি, শেষ করি। ওনাদের উপদেষ্টা, যে উপদেষ্টা নিজের নামে প্লেনের লাইসেন্স নেয়, না, যে উপদেষ্টাকে এটা- বিমানের no, এমডি হয়, আপনি আসেন, investigate করেন যে না। কিনা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝে না, No. উনি খালি নামটা বলুক না। ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট এনে সেমিনার করে এই চুক্তির ভুল আমাদের ধরে দিতে হবে। এখানে ওনাদের এখানে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট কে ছিলেন? আমি রেসপন্ড করি। আমাদের এখানে আপনি উত্তর দিতে পারবেন তো? আমি অন্য প্রশ্নগুলো বলছি। শেষ করি। আপনি তো মানে বক্তৃতার মাঝখানে এসে ঢুকে পড়েছেন বিতর্কের মাঝখানে। আমি প্রশ্নগুলো শেষ করবো, আপনি উত্তর দিয়ে, কোনো অসুবিধা নেই। ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট এনে এটা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে এটা ভুল। আনু মোহাম্মদ কি বুঝে? আনু মোহাম্মদ বুঝে না, কিন্তু উনি তো অর্থনীতির অধ্যাপক মনে হয়। উনি অর্থনীতি বুঝে কিনা একটু পরে, হ্যাঁ, একটু পরে অর্থনীতি উনি বুঝে কিনা এটাও প্রশ্ন করতে হবে। অর্থনীতি পড়তে গেলে আন্তর্জাতিক চুক্তির একটা অংশ অর্থনীতিতেও পড়তে হয়। আমার মুশকিলটা কোথায় এবার আসবে বুঝি। বাংলাদেশের সাংবাদিক অর্থনীতি বুঝে, চুক্তি বুঝে। বাংলাদেশে আকিজ বশির সাহেব, যে বশির সাহেবের বাবাকে আমি চিকিৎসা করেছি, খুব কাকতালীয় ভাবে ওনার বাবাকে আমি চিকিৎসা করেছি আজকের এই অনুষ্ঠানে, এবং মানে আমার জাতীয় ওনারও আমি একটা চিকিৎসা করেছি। আজকে আমি ওনাদের 3 জনেরই পরিবারের কাউকে না কাউকে চিকিৎসা করেছি। বশির সাহেব হচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট, এটা আমাদেরকে আজকে বিশ্বাস করতে হবে। জি জি, হ্যাঁ। তাহলে বাংলাদেশে এরকম ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট কয়েক হাজার আছে। শুধু বশির সাহেব ওনাদের উপদেষ্টা, উনি শুধু। আচ্ছা, তারপরে হলো এখানে একটা এক্সিট ক্লজ আছে। আমেরিকা ট্রাম্পের সাথে আপনি চুক্তি করবেন, এক্সিট ক্লজ দিয়ে বাইরে হয়ে যাবেন, যেটা মাথার ঠিক আছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। আচ্ছা, এবং শুধু তাই না, এই চুক্তিটা না করলে বাংলাদেশে হাজার হাজার লোক বেকার হয়ে যেত। আমার পাশে বসা ভদ্রলোক এটাও বলেছিলেন যে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে। অবশ্যই। বন্যা কোথায়? আমি তো দেখলাম আমাদের নদীতে বন্যা হইতো, এটা ছাড়া বাংলাদেশে নতুন কোনো বন্যা হয় নাই। বাংলাদেশে একজন ছিলেন রেজওয়ানা চৌধুরীর বন্যা, আরেকজন হচ্ছেন আমাদের নদীতে বন্যা, আরেকজন হচ্ছে জবের বন্যা।
আমার পাশে বসে আছেন, লাখ লাখ জবের বন্যা বয়ে যাবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন এখন শুধু দরখাস্ত এসেছে, এর পরের বছর হবে মানে চাকরি। হ্যাঁ, এগুলোর কোনো ব্যাখ্যা আছে? এগুলা হয় মিথ্যা, নাইলে প্রোপাগান্ডা, নাইলে আমাদেরকে ভোলানোর জন্য একটা বিষয়। এবং সবশেষে যে কথাটা বলা হয় এই অন্তর্বর্তী সরকার সব ম্যান্ডেট ছিল, তাহলে 5 বছর না কেন, ওরা 50 বছর থেকে যাওয়ার একটা আশা প্রকাশ করছিল না? 18 মাসের মাথায় ইলেকশন দিল কেন? এত ম্যান্ডেট থাকলে, তাই না? সব ম্যান্ডেট ছিল অন্তর্বর্তী সরকারের, সবকিছু করার ক্ষমতা ছিল। সবকিছু করার ক্ষমতা যদি অন্তর্বর্তী সরকারের থাকে, তাহলে যে রাষ্ট্রপতিকে ওনারা অপমান করেছে, রাষ্ট্রপতিকে দোষর বলেছে, রাষ্ট্রপতি চাকরি খেয়ে ফেলতে চেয়েছে, এনসিপি দিয়ে রাষ্ট্রপতিকে ঘেরাও করেছে, তখন এনসিপি ছিল কিনা আমি জানি না, মানে ওই নেতারা ঘেরাও করেছিল, সেই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে গণভোট করেছে, তাহলে রাষ্ট্রপতিকে এত দরকার ছিল না? এই সরকারের না সকল ম্যান্ডেট ছিল, তাহলে স্বৈরাচারের এটা দোষ। তো কনস্টিটিউশনাল মেকানিজম। ওয়াও, কনস্টিটিউশনাল মেকানিজমকে এখন ওনারা কনস্টিটিউশন এইবার আসে। এই গভর্নমেন্টকে এভরি রাইট দিয়েছে, এভরি ম্যান্ডেট দিয়েছে। আমি একটা জোকস পড়ছিলাম, সেই জোকসের মধ্যে একটা জায়গা ছিল, কেউ বলেছে ওয়াও আর কি, আরেকজন বলছে এটা ওয়াও না, এটা আরবিতে লিখছে, এটা আলিফ। প্রবলেমটা হইতেছে সরল জিনিস বুঝে না, এটা হচ্ছে সমস্যা। অন্তর্বর্তী সরকারের সকল ম্যান্ডেট ছিল, এটা ওনারা বলছেন। অন্তর্বর্তী সরকারের সকল ম্যান্ডেট যদি থেকেই থাকে, তাইলে ওনারা এই ম্যান্ডেট থাকা অবস্থায় ওনারা এই রাষ্ট্রপতির অধ্যাদেশের বলে গণভোট করতে গেলেন কেন? আবার বলতেছেন এটা তো কনস্টিটিউশনাল একটা বিষয়। কনস্টিটিউশন যদি এতই ভালো মানবেন, তাহলে আনকনস্টিটিউশনালি একটা কনস্টিটিউশন সংশোধনী বডি ওনারা তৈরি করে এটা বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন কেন? আমার সহ-আলোচক আজকে কিন্তু এই কথাটা বলেছেন, ওনারা সকল সংস্কার চাপিয়ে দিতে চেয়েছেন স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিই। এটা একটা বড় মিথ্যা। আসেন আমি উদাহরণ দিয়ে কথা বলি, তো আমি তো উদাহরণ ছাড়া কথা বলি না। আমি শুধু স্বাস্থ্য কমিশন একটা করেছিলেন না, আরেকটা করেছিলেন নারী কমিশন। নারী কমিশন থাকা অবস্থায় নিজেদের জিনিসকে নিজেরা স্ক্র্যাপ করে দিয়েছেন, এত ম্যান্ডেট থাকার পরেও। নারীর যে অধিকার বিষয়টা এটাকে উনি ছুড়ে ফেলে দিয়েছেন। কেন? কারণ নারীকে বেশ্যা বলে গালিগালাজ করা হয়েছে, একদল লোক এখানে সভা সমাবেশ করে বেশ্যা বলেছেন। তারপরে নারী অধিকার কমিশন কোথায় গেল? সেই কমিশনের যে সাজেশন গুলো কোথায় গেল? এটা হ্যাঁ অবশ্যই আপনি উত্তর দিবেন, আপনি তো উত্তরই দিবেন, আপনি উত্তর দেওয়ার চাকরি করেছেন। ইউনূস সাহেব যা যা গুবলেট করতেন আপনি সেগুলো উত্তর দিতেন। আমি মনে করি আপনি প্রধান উপদেষ্টা হলে অনেক ভালো চালাতেন দেশ। এইবার আসেন এবং আপনি ওয়াদা চালাবেন, আমি শিওর যে আপনি দেশের চাইতে ভালো চালাবেন ওয়াদা। কিন্তু এই যে এখানে যে জায়গাটাতে ছিলাম, স্বাস্থ্য কমিশন একটা করেছিল না? স্বাস্থ্য কমিশন একটা কথা আছে যে ওই মানে কিছু কিছু প্রাণী আছে যে সে নিজের নিজেই খায়। স্বাস্থ্য কমিশনের একটা সাজেশন আছে, সেই সাজেশনটা কি জানেন? ডাক্তারদের রাজনৈতিক সংগঠন করা ঠিক না, এবং রাজনৈতিক সংগঠনগুলি ডাক্তারদের জন্য ক্ষতিকর। কিন্তু এই আলোচনাটা ওনারা যখন করেন, দেশে অরাজনৈতিক ডাক্তারদের প্রতিষ্ঠান আছে, তাদের কারোর সাথে বসে নাই, বসছে 3টা রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে। এগুলো হচ্ছে ওনাদের কমিশনগুলোর চরিত্র, যে চরিত্রের কারণ ওনাদের কমিশনগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নাই। ওনারা এখন কনস্টিটিউশনের কথা বলেন, ওনাদের কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের যিনি সহ অধিনায়ক এই আলী রিয়াজ একসময় আমাদের সঙ্গে বিতর্ক করতেন, আর তখন ভাবতাম উনি ভালো বিতর্ক করে। ওনার তো এইরকম অবস্থা এটা আমরা তখন বুঝি নাই। আলী রিয়াজ সাহেব এই কনস্টিটিউশন বলতেন না, বলতেন সাদা বই, উনি অস্বীকার করুক। এখন কনস্টিটিউশনাল বিষয় ওনারা বলেন এটা তো কনস্টিটিউশনাল হইতো না, এটা তো কনস্টিটিউশনাল লেগেসি বজায় রাখার জন্য করা হয়েছে, এটা তো কনস্টিটিউশনাল একটা অবস্থা। এগুলো এখন মনে পড়ে যে 3 দিন এই সরকার ক্ষমতায় ছিল না, তখন থানা অ্যাটাক হয়েছে, কিন্তু সেইটা ওনাদের সরকারের দায় না, তারপর ওনারা ইন্ডেমনিটি দিয়েছেন। তাহলে কার দায়? অবশ্যই কার দায়? কে অ্যাটাক করেছিল? তো ওনারা অ্যাটাকের দায় নিবে না, কিন্তু ইন্ডেমনিটির দায় নিবে কেন বলেন তো? অপরাধ যে করে সেই তো ইন্ডেমনিটি খুঁজে। সালাউদ্দিন রায়হান, সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা অনেকগুলো মব দেখছি, এবং হুটহাট করে বিভিন্ন অফিসে যে তারা নানা রকম অধিকার আদায় করার জন্য গিয়েছে, কিংবা একে মনে হচ্ছে তাদের পছন্দ না। এই বিষয়গুলো তো আমরা প্রায় বছর জুড়েই দেখছি। এইগুলোর ব্যাপারে আপনার ওই সময়ের ইন্টারিম গভর্নমেন্টের যে তথ্য উপদেষ্টা ছিল কিংবা প্রধান উপদেষ্টা ছিল, কালচারাল উপদেষ্টা, তাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? না, তখন তো আসলে আমি প্রথমে যে সেশনে বললাম যে আসলে তখন একটা অস্থির অবস্থা ছিল। আসলে 11 জন বা 15 জনের মাধ্যমে এই পুরো জিনিসটা আপনার ট্যাকেল করাটা পারফেক্ট ছিল না। এখন সমস্যা হয়েছে কি যে আপনার যে মবগুলা হয়েছিল, তো সেখানকার কিন্তু ওই আপনি মনে করেন সরাসরি সমন্বয় একটা ছিল না, বা ছাত্র যারা আন্দোলন করেছে তাদের মধ্যে এক গ্রুপ ছিল। আপনার শাহবাগে বিভিন্ন সময় শিক্ষকরা এসে দাঁড়িয়েছে, বিভিন্ন সময় যমুনার সামনে দাঁড়িয়েছে, তারপরে বিভিন্ন অফিসে, যেটা আপনি বললেন শফিক ভাই কিন্তু তখন বলছিল যে যারা এই যে মবের বিরুদ্ধে কথা বলছে তারা স্বৈরাচারের দোষর।
হ্যাঁ মবের না, না, বিরুদ্ধে মবের কোনো বিরুদ্ধে কিছু মব এখন জিনিস শুনে, আমি বলি এখানে একটা বিষয় আছে, যেমন ধরেন রসিকতা করেছে মোস্তফা ভাই, আমি একটু বলি, সেটা হচ্ছে যে এখন ধরেন কেউ হয়তো কিছুটা ন্যায্য, মানে তারা দীর্ঘদিন বঞ্চিত ছিল, তারা তাদের ন্যায্যতা নিয়ে এখন কি বলবে, এতদিন বলতে পারে নাই, তারা দাঁড়াইছে শাহবাগে। আরেকটা হচ্ছিল যে আপনার ওই আন্দোলনটার মধ্যে ভিতরে ভিতরে আপনার হয়তো ইনফিল্ট্রেশন হয়েছে বিভিন্ন ধরনের গ্রুপে, যা ঠিক আছে, যেমন আনসারের কথাটা বলা হলো, ওই দিন তো সচিবালয় প্লাস ভেঙেই ফেলে এই অবস্থা। তারপর সচিবালয় একবার আগুন লাগছিল, আপনার মনে আছে? সচিবালয় কিন্তু একবার আগুন লাগছিল, কিন্তু ওই আগুনটা পরে ফাইন্ড আউট হয়েছিল কিনা আমার মনে নাই, কিন্তু কিভাবে আগুন হইলো বা কিভাবে আপনার এই যে ইগুলা শফিক ভাই, পুড়ে গেল। আমার কাছে তথ্য আছে, প্রথম হলো 7 নভেম্বর 2025, যারা মব ভায়োলেন্স ভয় পান বা এসব নিয়ে কথা বলেন, তাদের ভিতর দুর্বল আছে, তারা স্বৈরাচারের দোষর। আপনি এটা বলেছেন ওনারা কি বলছেন? প্রথম আলো পত্রিকা এটা কি, কোথায় থেকে উনি আমাকে আচ্ছা। কোট আনকোট লেখা দেখেন না, কোট আনকোট নাকি সে প্যারাফ্রেজ করে দিয়েছে? এটা বললেই হলো নাকি? এটা আপনি দেখেন উনি কি আজ কোট শুক্রবার আনকোট? সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় নিয়ে কথা বলেন। হ্যাঁ, এটা তাহলে আপনি কিভাবে আপনি বলতেছেন যে মবকে ভয় পান, তাহলে এটা হচ্ছে স্বৈরাচারের দোষ? মব যে প্রেসার গ্রুপ আপনি তো বলছিলেন। না, আমি অবশ্যই বলছি। আচ্ছা, শেষ করেন আপনি। শুনেন, এটা আমি বলি, আমি- আমি এটা আপনাকে বলি। আপনাকে না, দেবো। এটার উত্তর আছে, আমি উত্তরগুলো দিয়ে নেই। না, আমি ওনার কাছে শেষ করে আপনার কাছে আসবো। শেষ করে দিচ্ছি, হ্যাঁ। হচ্ছে যে মব একটা জিনিস, আরেকটা হচ্ছে যে আপনার মব ছিল যে আপনার মানে প্রেশার গ্রুপ আর মব, মানে মব একটা হচ্ছে যে আমার নিজস্ব যেই মানে আমার যে অপ্রাপ্তিটা ছিল, সেই অপ্রাপ্তিটা আমার ন্যায্যতার ভিত্তিতে আমি আদায় করে নেওয়া, যেটা আমাদের শিক্ষকরা করছে। আমি তো বললাম, আপনি তখনকার দিনে যে আপনার ডিক্লারেশন গুলো আছে, আপনি দেখবেন শিক্ষকরা করেছে, ইভেন নার্সরা তার মানে কি করেছে, জোর যার মূল লুপ্তার? নার্সরা করেছে। না না, তখন তো আসলে 17 বছর এই আপনার জিনিসটা- অধিকারটাকে ঠিক করতেছে কে? আপনি নিজে ঠিক করবেন? না না, ওইটা তো মব ছিল না। মব কোনটা ছিল? যে আপনার মনে করেন যে কিছু কিছু ছাত্র, আমি মবের কথা বলছি, আমি আন্দোলনের কথা বলছি কিছু না। কিছু ছাত্ররা তো করেছেই বিভিন্ন জায়গায়, যে আমরা তো এরকমও দেখেছি যে আপনার সচিবালয় ছায়ানটে কারা হামলা করছে, আপনার প্রথম আলো অফিসে কারা কিসের জন্য হামলা রাইট করছে? রাইট, প্রথম আলো অফিসে, ডেইলি স্টারে, হ্যাঁ, এগুলা তো পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? এগুলো তো আসলে পরবর্তীতে ফাইন্ড আউট করা হয়নি। ঠিক আছে, এটা তো অবশ্যই আপনার মব, এবং মবকে প্রেসার গ্রুপ উনি না বললেও এটা কোনো না কোনো ভাবে এসেছে। এই যে কিছুদিন আগে না, একটা, আমি প্রেসার গ্রুপের কি যে স্টেটমেন্ট, এটা আমি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি না বললেও অন্য কেউ হয়তো এই জিনিসটা একটু বলে সংক্ষেপ করেন সালাউদ্দিন ভাই। হ্যাঁ, এটা বলেছে আপনার যে মব হচ্ছে প্রেসার গ্রুপ, এবং এই প্রেসার গ্রুপের ফলে এটা যেহেতু অন্যদের রাজনৈতিক সংগঠন আছে, অন্যদের ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, আমাদের তো ইন্টারমিডিয়েট কিছু নাই। মবটাই হচ্ছে আমাদের আপনার একটা সংগঠন। মব সংগঠন। হ্যাঁ, মব হচ্ছে আমাদের একটা সংগঠন, এটাও কিন্তু বলা হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, এই শফিক ভাই, আপনার সময় 5 মিনিট, আমাদের হাতে সময় খুব কম আছে এখন। না, বলেন। এই যে যেগুলো বলা হয়েছে, প্রথম কথা হচ্ছে যে মবের যে বিষয়টা এসছে, আপনার পোস্ট রেভুলেশন, একটা রেভুলেশন হয়েছে, পোস্ট রেভুলেশন একটা ক্যাওটিক সিচুয়েশন হয়, কিন্তু আপনার সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্টের ক্রেডিট হচ্ছে দেশকে পিস অ্যান্ড স্ট্যাবিলিটিতে ফিরে আনা, এবং এটা ওনারা খুব ভালোভাবে করেছেন। আমি বলবো যে আপনি ইনসিডেন্ট দেখেন, কয়টা ইনসিডেন্ট। আর একটা হচ্ছে যে স্বৈরাচারের দোসর কিছু পত্রিকা সব সময় চেয়েছে যে এই মবের বিষয়গুলো ইয়ে করতে। আমরা অস্বীকার করছি না, প্রথম আলো, ডেইলি স্টারে অ্যাটাক হয়নি, কিন্তু আপনি 5ই অগাস্ট এই টিভিতেও তো অ্যাটাক করে পুড়িয়ে দিয়েছে, 71-এ দিয়েছে না? তাই এমন ভাবে দেখাচ্ছেন যে আইসোলেটেড একটা ইনসিডেন্ট হয়েছে, তা তো না। আরেকটা হচ্ছে যে আপনি বলছেন যে জবের বন্যা, আমরা বলেছি যে যেই ধরনের রিফর্ম করা হচ্ছে তাতে জবের বন্যা হবে। আপনি তো রিফর্মটা তো ইমপ্লিমেন্ট করবেন, আপনি রিফর্মই ইমপ্লিমেন্ট করতেছেন না, তাহলে জবের বন্যা আসবে কিভাবে? আপনার চিরাং পোর্টকে আমরা পুরোপুরি ওয়ার্ল্ডের টপ প্রাইভেট অপারেটরের কাছে দিতে চেয়েছি, সবাই এটাকে করেছে, প্রোটেস্ট করেছে। পুরো পৃথিবীতে এমন কোনো দেশ নাই বড় যারা সামুদ্রিক, যারা সি ট্রেড করে, তাদের সবার অনেকগুলো পোর্ট আছে যারা বিদেশিদের বড় বড় কোম্পানির কাছে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে আসলে আপনার না, দেশের সার্বভৌমত্ব থাকবে না আপনার। এটা এখন এনারা আমাদের ফলে দেখেন, আমরা ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে নিয়েছিলাম, ওনারা এটা বাধা দিয়েছেন। তো আমরা যে রিফর্মগুলো করতে চেয়েছি, এটা তো হয় নাই। তো আপনি জবের বন্যা হবে তখনই যখন আপনি রিফর্মগুলো করবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে যে এই গভর্নমেন্ট যেইভাবে ইকোনমিক ড্যামেজগুলোকে কন্ট্রোল করেছে, এবং যেইভাবে ইকোনমিকে আপনি এসে যেই ইকোনমি পেয়েছেন, অনেক বেটার ইকোনমি। আমরা যা পেয়েছিলাম, আপনি ইন্টারন্যাশনাল ট্রেড কেউ করতে চেত না। আপনি আহসান মনসুরের দেখেন, কিন্তু আজকে তো আমরা মির্জা ফখরুলের কাছে শুনলাম যে ওটা ধ্বংসস্তূপ মতো একটা ইকোনমিক পেয়ে আমরা 18 বিলিয়ন, আমরা $18 বিলিয়ন ছিলাম,
আমরা $35 বিলিয়ন দিয়ে গেছি। এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য, এখানে একটা ফাঁকি ঝুঁকি নাই। কেউ যদি বলে যে এখানে ফাঁকি যদি আছে, এটা ড্যাম লাই। তাহলে এই সরকার ভঙ্গুর অর্থনীতির কথা বলে কেন? উত্তর না, এটা উনি ওনার মতো কি বলছেন আমি এটা দেখবো না। আর একটা হচ্ছে যে আমি অবশ্যই ফরেন মিনিস্ট্রির যে স্টেটমেন্টে ইয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে যে উনি বলছেন যে ইম্পোজ করে দেওয়া হয়েছে। কেউ কাউকে ইম্পোজ করে নাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ একটা ডায়ালগ হয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশনের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে। এইরকম ডায়ালগ বাংলাদেশে আর কবে হয়েছে আপনি আমাকে বলেন? বাংলাদেশ যখন কনস্টিটিউশন ড্রাফট করে কয়টা ডায়ালগ হয়েছে? কিন্তু সেই ডায়লগের রেজাল্ট আমরা পাচ্ছি না। ডায়ালগের রেজাল্ট আপনি তো সেই অনুযায়ী তো আপনার 133টা আপনার ল হয়েছে 500 দিনে। এখন আপনি যদি সবগুলো ল ইমপ্লিমেন্ট করেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। অ্যান্ড বিএনপি তারা 2/3 মেজরিটি পেয়েছে, তারা তাদের মতো করে তাদের ওই পুরো লগুলোকে সেভাবে ব্যাখ্যা করছে। শরীফ ভাই এই কথাটা সেটা তো বলছিল না সালাউদ্দিন সাহেব যে যদি সবকিছুই আমার মানতে হয় তাহলে ঐকমত্য কমিশনের কি প্রয়োজন? না, বাট এটা নিয়ে আমার লেখা আছে। ডায়ালগ তো হয়েছে নাকি? হ্যাঁ, ডায়লগ হয়েছে তো অবশ্যই হয়েছে। এর চেয়ে লংগেস্ট ডায়ালগ, হ্যাঁ, but ডায়ালগ গুলো সব আপনার টিভিতে 3 ধাপে হয়েছে। হ্যাঁ, তাহলে এটা এখন আপনি যদি বলেন যে সব ইম্পোজ হয়েছে, তুষার ভাই, সব না, আমার হাতে সবগুলো সময় নেই, আপনি 2-3 মিনিটে যদি আমাকে একটু বলেন যে এই যে শেখ হাসিনা ভাষণ দিল, এরপরে সরকার একটা স্টেটমেন্ট দিল, আরেকটা হচ্ছে যে মব বা আজকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাসিনাকে যদি তারা না সামলায় তাহলে তাদের সাথে সম্পর্কটা আমাদের স্বাভাবিক রাখাটা কঠিন হবে। মানে আপনার সেটা তো সরকারের অবস্থান, সেই অবস্থান তো আমি মনে করি যে সরকার সেটা বলবে, কারণ সরকার তার যে রাজনীতি, সেই রাজনীতিকেই তো সে প্রতিষ্ঠিত করবে। এইখানে আমি কোনো ভুল ত্রুটি দেখি না। এই একই জায়গাতে যদি একসময় তারেক রহমান যখন বক্তৃতা দিতেন তখন লন্ডনে, তখন আওয়ামী লীগ একই ধরনের কথাবার্তা বলতো, তারাও তার উপরে কোর্ট থেকে নিষেধাজ্ঞা এনেছিল, তাকে আটকেছিল। আমি মনে করি রাজনৈতিক ভাবে এই বক্তব্য সঠিক আছে। আপনি জানি কি একটা বলছিলেন মব নিয়ে, ওটা কি বলবেন? না, আপনি বলেন, অসুবিধা নেই। শুধু আমি $35 বিলিয়ন কাহিনীটা বলি। শেখ হাসিনার সময় একটা নতুন পদ্ধতি চালু করলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তো লুটপাটের সহযোগী ছিল। এখন যেমন ডিজিএফআই এর অনেক কিছু নিয়ে দেখি যে প্রচুর সমালোচনা হচ্ছে। কেউ লিখছে না যে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ লুট করার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছে। সেই সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কয়েকদিন আগে 3 বছরের কারাদণ্ড পেয়েছেন, যেটা খুব হাস্যকর। উনি 1 বছরের মধ্যে খেটেই ফেলেছেন, কারণ উনি আটক ছিলেন। মানে উনি 2 বছর পর বের হয়েছে, উনি চুরির টাকাগুলি মহোৎসবে উনি করবেন, উপভোগ করবেন। তো যে জায়গাতে ছিলাম, তো তখন তারা একটা হিসাব বাইর করলো, IMF এর রীতিতে হিসাব রিজার্ভের আর বাংলাদেশ ব্যাংকের হিসাব। বাংলাদেশ ব্যাংক যখন হিসাব করতো, তখন জনতা ব্যাংক থেকে সালমান রহমান গংকে তারা প্রায় 7 বিলিয়ন বা 9 বিলিয়ন, আমার এক্সাক্ট ফিগারটা মনে 7 বিলিয়ন হবে বা এরকম কিছু একটা, তারা ধার দিয়েছিল। একটা ইন্ডাস্ট্রিয়াল ফান্ড তৈরি করে বড় বড় কোম্পানিকে ধার দিবে। হিসাব করার সময় বাংলাদেশ ব্যাংক সবসময় এটা হিসাব করতে, এটা আছে, দিয়ে দিয়েছে, কিন্তু এটা রিজার্ভের টাকা এইভাবে ঋণ দেওয়া যায় না, কিন্তু এটা করেছিল। হিসাব করার সময় এটা যোগ করতো এবং যোগ করে বলতো এটা হচ্ছে এত বিলিয়ন, আর ওইটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে IMF এর হিসাব। উনি যে হিসাবটা দিয়েছেন এটা হচ্ছে হাসিনার সেই হিসাব। ওই 7 বিলিয়ন, ওই 7 বিলিয়ন সহ, এটা আপনি কিভাবে বলেন? শোনেন, ওই 7 বিলিয়ন সহ আমি শেষ করি। আপনি কালকে হাসান মনসুরের ইন্টারভিউটা দেখেন না, উনি মিথ্যা কথা বলবেন। আচ্ছা, দুবাইতে ওনার বাড়ি ঘর নিয়ে পরে আমরা আলাপ করতে পারবো। হ্যাঁ, কিন্তু এবং আপনি পুরোটা 18 মাস, দেখেন পুরোটা 18 মাস একটু মনে বলার সুযোগ দিয়েছিলাম, উনি বলেন ডলারের এগেইনস্টে 122 থেকে 23 টাকার মধ্যে শেষ করতে দেন। ওনারা যখন ক্ষমতা এসেছিলেন তখন টাকা ছিল 116 থেকে 117 টাকা, ওইটা 125 টাকা বা এরকম জায়গায় গিয়েছিল ডলারের বাইরের মূল্যে। আর ব্যাংক হিসাব করতে, ব্যাংকে ডলার পাওয়া যেত না, ব্যাংকে গেলে $500 বেশি দিত না। পুরো অন্তর্বর্তী সরকারের সময় তাই হচ্ছে। কিন্তু যেটার মধ্যে এটা আবার ভুল বললেন। আরে ভাই, আমি কেমনে অন্তর্বর্তী আপনি কেমনে বলেন? আমি প্রমাণ দিই, আপনারা বলতে পারবো। ভাই, আমি বিদেশ যাওয়ার সময় টাকা চাইছি। এটা একটা মিথ্যা কথা, নট এ ড্যাম লাই। বাংলাদেশ নট এট পুরো আপনার আমরা সেপ্টেম্বরের মধ্যে $3.5 বিলিয়ন পে করা হয়েছে এবং এরপরে শেষ করতে দেন। উনি শেষ করতে দিবে না তো, উনি শেষ করতে দিবে না। ওনারা যা বলে সব সত্য বলে, আমরা যা বলি সব মিথ্যা বলি। এটাই তো গোয়েবল সাহেব শিখিয়ে গিয়েছিলেন হিটলারকে। দেখেন, আমি অন টিভি বলছি, আপনি অন টিভি অনেক কথা বলেছেন ভাই, ওগুলো নিয়ে একটু আগে প্রশ্ন হয়েছে, আপনি সংবাদপত্রে ছাপা বক্তব্যকে অস্বীকার করেছেন। না, এটা উনি কিভাবে লেখে? আসেন না, ওই কিভাবে লেখে, এই জন্য প্রথম আলোতে আগুন ধরাই দিছে, আপনারা কেউ জান নাই তো? উপদেষ্টাদেরকে ফোন করেছে, আপনারা জান নাই তো? পুলিশ যায় নাই না, পুলিশ যায় নাই, ওরা উপদেষ্টারাও যায় নাই, যে উপদেষ্টারা কলাম লিখে তারাও জানে, গিয়েছিল নুরুল কবির। তো যাই হোক,
এবার আসেন শেষ করতে দেন। এই যে 35 বিলিয়ন কেন হয়েছে জানেন? অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে মূলধনী আমদানি প্রায় শূন্যে নেমে গিয়েছিল, কোনো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হয় না। কোনো দেশে মূলধনী আমদানি শূন্যতে নেমে গেলে, বিনিয়োগ বন্ধ হয়ে গেলে, ঋণদান বন্ধ হয়ে গেলে, ব্যবসায়ীরা ডলারে এলসি না খুললে এটা বাড়ে। রিজার্ভ বাড়া অর্থনীতির সুস্থতার সূচক না, এটা অর্থনীতি পড়তে হয় না ভাই আমাদেরকে। ওই অর্থনীতির যে ইকোনমিক্সের 101 করেছে, একটা বিনিয়োগ সম্মেলন করেছিল, 9% এক্সপোর্ট গ্রোথ হয়েছে, পুরো 18 মাসে এফডিআই বেড়েছে। আপনি স্ট্যাটিস্টিক্স জানেন না কম্পেয়ার টু 2024, বিকজ ওই বছরে 3 মাস আন্দোলনের কারণে সবকিছু স্থবির হয়ে গেছিল। ওনাদের সময় বাংলাদেশে একাধিক শিল্প কারখানা আগুন দেওয়া হয়েছে, শিল্পপতিদেরকে জেলখানায় ভরা হয়েছে, সেটা নয় বাদ দিলাম, ওনারা দোষর ছিল। কিন্তু ওনাদের সময়ে ওনাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের কোনো বাণিজ্য সংগঠনের সঙ্গে একটা বৈঠক করে নাই। বড় বড় কথা খালি বললে হবে না, এগুলা এটা ডেটা দিয়ে বলছি আমি। এবং শুধু তাই না, ঘুরে ফিরে হুজুরের সাথে এগ্রিমেন্টের বিষয়টা আসে। আমি শেষ করি। এবং এই মূলধনী যন্ত্রপাতি আমদানি না থাকার কারণে, কৃচ্ছ্রতা সাধনের পলিসি নেওয়ার কারণে, বাংলাদেশে বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ার কারণে, বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি কমে যাওয়ার কারণে, আপনি স্ট্যাটিস্টিকগুলো সামনে দেন প্লিজ। আমদানি এলসি এগুলো সুইপিং রিমার্ক করতেছেন, এগুলো স্ট্যাটিস্টিক আপনি প্রমাণ করেন। না এটা আমার শেষ করেন। এইগুলা প্রমাণ বাংলাদেশ ব্যাংকে আছে, আপনি গিয়ে খোঁজ নিলেই পাবেন। বাংলাদেশ ব্যাংকে যান যে এবার শেষ করি। এই কারণে বাংলাদেশে 35 বিলিয়ন ডলার রিজার্ভ হয়েছে। আওয়ামী লীগের আমলে 48 বিলিয়নও পৌঁছেছিল। এইটা দিয়ে অর্থনীতির সুস্থতা হিসাব হয় না। এবং আমি এখানে দ্বারা চ্যালেঞ্জ করতেছি যে রিজার্ভের পরিমাণ দিয়ে অর্থনীতি সুস্থ হয়, এটা অর্থনীতির কোন বইয়ে লেখা আছে এটা উনি প্রমাণ। আচ্ছা বলেন সালাউদ্দিন রায়হান, আমাদের সময় শেষ। আপনি না এটা একদিকে আপনি বলি যে এই আমরা বর্তমান সরকারের কিন্তু বলতেছে যে রিজার্ভ আমি জিডিপির আকার, আমাদের জিডিপি এখন $500 বিলিয়ন না। তো অর্থমন্ত্রী কিন্তু একটা সুন্দর কথা বলে যে আমার জিডিপি $500 বিলিয়ন, কিন্তু আমার প্রান্তিক মানুষের কোনো উন্নতি হইল না, আমার প্রান্তিক মানুষ স্বাস্থ্যসেবা পাইল না, আমার প্রান্তিক মানুষ আপনার শিক্ষা পাইল না। তাহলে তো আর আমার এই জিডিপি দিয়ে আমি করবোটা কি? সুতরাং রিজার্ভ তো অবশ্য একটা ফ্যাক্টর, এটা আপনার আমদানি রপ্তানির কারণে। আরেকটা জিনিস হচ্ছে যে উনি বলতেছিল যে না, আমি সালাউদ্দিন সাহেবের ওই কথাটা বললাম যে উনি স্পেসিফিক্যালি একটা বিষয় যখন বারবার ওনাদেরকে প্রেশার করা হচ্ছিল, তখন পুরো সংস্কার প্রক্রিয়া মানবে না কেন? তাহলে তো জুলাই সনদকে তো ওরা অন করতেছে, রাইট? ওরা তো অন করেই তো এই কথাটা বলতেছে। আর ওনাদের কাছে সংস্কার মানে হচ্ছে কি, ওনাদের কাছে না, মানে এই এনসিপি এবং জামায়াতের কাছে সংস্কার মানে হচ্ছে ওই 48টা সংবিধানের সাংবিধানিক সংস্কার। আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, আমার যে এই যে প্রান্তিক মানুষের উন্নয়ন, হ্যাঁ প্রান্তিক জন, আজকে যে দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে আপনার 50 শয্যা থেকে 101 শয্যা হচ্ছে, এটা কি সংস্কার না আপনার? তারপরে আপনার এই যে আমার যে শিক্ষা ব্যবস্থাতে যে আমার যে এই যে প্রান্তিক মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী একদম ইউনিয়ন লেভেলের স্টুডেন্ট যে আপনার 1 টিচার 1 ট্যাব পাবে, তার মাধ্যমে শিক্ষার উন্নতি হবে, এটা কি সংস্কার না? এখন অনেকে বলতে পারে যে এটা তো ভাই এই আপনার রেগুলার প্রসেস। হোয়াই ইট ইজ রেগুলার প্রসেস? তাহলে 54 বছর হয় নাই কেন? এখন কিভাবে হচ্ছে আপনার এই 50 শয্যা থেকে আপনার 100 শয্যা? এখন কিভাবে হচ্ছে ইউনিয়নে আপনার এই যে আমাদের যে খাবার নষ্ট হয়ে যায় কৃষকদের, এই যে এখন যে সরকার সিদ্ধান্ত নিল যে কৃষকদের জন্য আপনার ওরা করবে, আপনার যে হিমাগার করবে প্রত্যেকটা ইউনিয়নে, এতদিন হইল না কেন? তো এটা কি সংস্কার না? সংস্কার কি শুধু সাংবিধানিক সংস্কার? এই সাংবিধানিক সংস্কারের কথা বলে শুধুমাত্র সাংবিধানিক, এই যে দেখেন দেশে একটা কেওস করার সৃষ্টি করতেছে এখন জামায়াত আর এনসিপি। এটা হচ্ছে একটা খুব বড় ধরনের খারাপ রাজনীতি এখানে। আপনার আমি আরেকটা জিনিস বলি, এই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে কথাটা বলছেন যে দেখেন এই সরকারের 5 মাস, এখন সরকারের হুমকি দুমকি দেওয়া শুরু করছে, তাই না? 1991 সালে এই যখন মানে সবাইকে একদম হতচকিত করে সাফল্য ব্যর্থতাকে নিরূপণ করা যায়, নিরূপণ করা যায় না। তো আমি বলছি উনি যে এই কথাটাই বলছিলেন যে 1991 সালে সবাইকে হতচকিত করে যখন ওই বাইরে যখন তরুণ, তখন যখন বেগম খালেদা সরকার আসলো তখন কিন্তু শেখ হাসিনা একটা কথা বলে, আমরা একদিনও শান্তিতে থাকতে দিব না। একই ল্যাঙ্গুয়েজে কথা বলে জামাতে এনসিপি। তাহলে আপনার মানে এটা হবে কিভাবে? আপনি সংবিধান সংশোধন কমিটিকে হাতে পায়ে ধরতেছে, ভাই আসেন আইসা আপনার কি বলার আছে আপনার প্রত্যেকটা কথা বলেন, প্রত্যেকটা কথা বলে নিয়ে আমরা আলোচনা করি। আপনি দেখেন যে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ কোনো কিছু আসে না। আপনার যদি মন না চায় আপনি তো ওয়াকআউট করতে পারবেন, চলে আসতে পারবেন, আপনার তো কেউ দড়িতে বাইন্ধে রাখবে না, রাইট? সুতরাং মানে একটা কেওস সৃষ্টি করা হচ্ছে এখন মূল উদ্দেশ্য এই জামায়াতের, বিশেষ করে আর কি ওদের জামায়াতের এনসিপি। আর এই আপনি ওদের মুখে কোনো সময় প্রান্তিক জনগোষ্ঠীর সংস্কার নিয়ে কোনো কথা শুনবেন না, শুধুমাত্র সংবিধানের ভিতরে। এটা ওদের ইশতেহারের মধ্যে দেখবেন প্রতিফলন হয় নাই। এবার যখন নির্বাচন হয়েছে শুধু দেখবেন এই গণভোট মানে আমার মনে করেন যে আমার এই 48টা সংবিধান সংশোধন করলে, আরে ভাই সংবিধান তো আগেও ভালো ভালো কথা ছিল,
সংবিধান আরো আগেও ভালো ভালো কথা ছিল না, তা মেনেছে সবাই, কেউ মেনেছে, শেখ হাসিনা মেনেছিল, মানে নেই তো। সুতরাং মানে আপনার এখন যে কল্যাণমূলক রাষ্ট্রের দিকে দেশটা যাচ্ছে, সেই কল্যাণমূলক রাষ্ট্রের দিকে দেশটা থেকে যাওয়ার জন্য নাগরিক থেকে শুরু করে যারা রাজনৈতিক দল অপোজিশন আছে সবার সহযোগিতা করা উচিত। ওকে